নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের এই বছরের পুজোটাতে কিন্তু একটা বিরাট অলৌকিক একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটা আসলে কি, সেই সমস্ত ঘটনা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি কিন্তু দেখতে হবে, না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, দেখো এই যে নিয়মটা হচ্ছে, এই নিয়মটা হচ্ছে পুরোপুরি ধান, একদম ধানের যে মাটি কাটা হয়, মানে ওই যে ধান চাষ করার আগে যে মাটি কোপানো, সেই মাটি কোপানোর প্রসেসিং থেকে শুরু করে পুরোপুরি ধান কেটে ধান ঝাড়াই করার পরের, মানে একদম পুরোপুরি ধান থেকে চাল হওয়া পর্যন্ত যে প্রসেসিংটা, সেই পুরো প্রসেসটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। তো জানি না তোমাদের গ্রামে কিভাবে চড়ক পুজো হয়। তো এটা হচ্ছে আমাদের চড়কের দিনের, এইটা হচ্ছে নিয়ম। তো এই নিয়মটা আমাদের গ্রামের নিয়ম। হয়তো অন্যান্য জায়গায় আরও অন্যান্য নিয়মে, অনেক কিছু নিয়ম মেনে হয়তো পুজোটা করা হয়। তো এটা আমাদের গ্রামের চড়ক পুজোর নিয়ম। তো সেইটাই করা হচ্ছে। প্রথমে হলো, দেখো মাটি কোপানো হলো, তারপরে যেভাবে ধানের বীজ ফেলা হয় সেইভাবে দেখানো হচ্ছে যে ধানের বীজ ফেলে রোপণ করা হচ্ছে ধান, সেই ব্যাপারটাকে পুরো দেখানো হচ্ছে। তো এই সমস্ত জিনিসটা কিন্তু মূল সন্ন্যাসী কিন্তু পুরো ব্যাপারটাকে গাইড করছে। কারণ বাকি সন্ন্যাসীদের থেকে মূল সন্ন্যাসী কিন্তু অনেক অভিজ্ঞ। তো মূল সন্ন্যাসী পুরো সমস্ত সন্ন্যাসীদের এই পুরো ব্যাপারটা, পুরো প্রসেসিংটা সবটা কিন্তু গাইড করছে, যাতে বাকি সন্ন্যাসীদের কোনো রকম বুঝতে বা এই নিয়মগুলো পালন করতে কোনো অসুবিধা যেন না হয়। তারপরে করা হচ্ছে যেভাবে ধান কেটে রাখা হয় সেই ব্যাপারটাকে দেখানো হচ্ছে। এক হাতে কাস্তে ধরে, এক হাতে ধান ধরে যেভাবে ধান কাটা হয় সেই সময় যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে আস্তে আস্তে দেখাচ্ছে। তো এটা হয়তো চলতেই থাকছে। তো আমি ঘটনাটা শুরুই করি বলাটা। ঘটনাটা হয়েছে আমাদের এই যে পুজো, এই পুজোর একটা প্রসাদ হয়। পুজোর প্রসাদটা কীরকম হয়, এটা যখন পুজোটা হয়ে যায়, পুজোটা হয়ে যাওয়ার পরে প্রসাদটা সবাই গ্রহণ করে। প্রসাদটা কিভাবে গ্রহণ করে? এটা হচ্ছে পান্তা প্রসাদ। বাবার নামে, বাবা ভোলানাথের নামে এই প্রসাদটা তৈরি করা হয়। তো এই প্রসাদটা তৈরি করার নিয়ম হচ্ছে বাসি জল, মানে আগের দিনে যে, মানে পান্তাটা যেটা রান্না হবে, সেই রান্নাটা হবে হচ্ছে গত দিনের, মানে আগের দিনের জল তুলে রাখতে হবে। সেই জলেতে যাবতীয় রান্না সারতে হবে, বাসি জলে যাবতীয় রান্নাটা সারতে হবে। এই হচ্ছে মানে নিয়ম, এটা হচ্ছে নিয়ম। তো সেই রান্নাটা সারবার জন্যে প্রত্যেকবারই একই রকম নিয়ম আমরা পালন করি। এবারেও সেই নিয়মের অন্যথা হয়নি। এবারেও সেমভাবে আমরা কিন্তু ওই বাসি জল দিয়ে আমরা পান্তা রান্না করেছি। মানে আমরা করেছি বলতে, যিনি রাঁধুনি উনি রান্না করেছেন। রান্নার জায়গাটা একদম সবার শেষে গিয়ে দেখাবো, তার কারণ রান্নার জায়গার ভিডিওটা আমি করতে পারিনি। তখন কি একটা কাজ পড়ে গিয়েছিল, সেই কারণের জন্য রান্নার জায়গার ভিডিওটা আমি ঠিকঠাক করে করতে পারিনি, তাই তোমাদেরকে আমি দেখাতে পারিনি। কিন্তু আমি যেটা বলছি সেটা আমি মানে দেখাতে পারিনি বলতে, দেখাবো অল্প একটুখানি একটা ক্লিপ আমি নিয়েছি, সেটা আমি ভিডিওর লাস্টে জুড়ে দিয়েছি, তো সেটা তোমরা দেখতে পারবে। তো যাই হোক, রান্নাটা যখন করা হচ্ছে সেই সময় আমরা কিন্তু বুঝতে পারিনি যে, মানে আমরা ভেবেছিলাম, প্রথমত আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল টোটালে 150 লোকের জন্য আমরা অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম, যে প্রসাদ যারা গ্রহণ করতে আসবে ভক্তরা মোটামুটি 150 জন হবে। তো আমাদের প্রত্যেকবারেরই একটা, মানে যতই হোক, এত বছর ধরে যেহেতু পুজোটা হচ্ছে, মোটামুটি একটা আন্দাজ রয়েছে যে এটাতে এত লোক হতে পারে। তো সেই অনুযায়ী আমরা 150 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। এবং যেটা হলো সেটা হচ্ছে 150 লোক হতে 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 আস্তে আস্তে ভক্তের পরিমাণ গিয়ে দাঁড়ালো
আড়াইশো লোক সেখানে পান্তা খেতে বসেছে। এইবার ঘটনাটা হচ্ছে যে পান্তা খেতে বসাটা তো কোনো ব্যাপার নয়, মানে মেন ব্যাপারটা হচ্ছে আমরা তো করেছি 150 লোকের অ্যারেঞ্জমেন্ট, সেখানে 250 লোক যদি পান্তা খেতে বসে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, মানে ওই যে বললাম যে একটা অলৌকিক ঘটনা ঘটেছে, সত্যি এটা একটা অলৌকিক ঘটনা। তার কারণ যে পান্তার যে বিষয়টা, সেই বিষয়টাতে 150 লোকের জায়গায় 250 লোকের অ্যারেঞ্জমেন্ট কিভাবে যে মানে হয়ে গেল আমি বুঝতেও পারলাম না। আমরা কেউই বুঝতে পারিনি যে 150 লোকের খাবার রান্না করার পরে সেই একই খাবার 250 লোকের মধ্যে কিভাবে পুরো প্রসাদটা মানে আমরা বিতরণ করতে পারলাম, আমরা তো এটা বুঝতেই পারিনি। এবং এমনভাবেই সেটা হয়েছে যেটা একবারের জায়গায় 2বার 3বার করে খাবার রিপিট করা হয়েছে, প্রসাদ রিপিট করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু কোনো রকমভাবে প্রসাদ কম পড়েনি। এটা হচ্ছে মানে একটা বাবা ভোলানাথের অসীম কৃপা যদি না থাকতো, কারণ যিনি রান্না করেছেন, যিনি রাঁধুনি, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রীতিমতন ঘেমে যাচ্ছিলেন সেই সময়, যে এত লোক আসছে এই মুহূর্তে কি করা যাবে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি যে কিভাবে কি হবে সবটা। একমাত্র ভগবান ভোলানাথই আমাদেরকে সেই সময়টায় বাঁচিয়েছিল, যে কোনো রকম কোনো অসুবিধা হয়নি এবং সমস্ত প্রসাদ ভক্তদের মধ্যে আমরা বিতরণ করতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। এবং যেখানে 150 লোকের অ্যারেঞ্জমেন্ট করে যদি 10টা লোকও বেশি হয়ে যায়, সেখানেও কিন্তু অনেক রকম প্রবলেম হয়ে যায়। কিন্তু এটা যেহেতু ভগবানের প্রসাদ ছিল, সেহেতু 150 লোকের অ্যারেঞ্জমেন্ট করার পরেও 2বার 3বার সেই প্রসাদ রিপিট করার পরেও 250 লোক সেই জায়গায় বসে সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করে তারপরে বাড়ি গেছেন। তো যাই হোক, এই ছিল আমাদের অলৌকিক একটা ঘটনা। এটা দেখো, এটা হচ্ছে শেষ সন্ন্যাসীর ঝাঁপ হচ্ছিল। শেষ সন্ন্যাসীর ঝাঁপ দেওয়ার পরে 3বার মন্দির প্রদক্ষিণ করতে হয়, সেই বিষয়টাই এখানে করা হচ্ছে। কলা গাছের উপরে বঁটি রেখে এখানে ঝাঁপ দেওয়ানো হয়। তো সেই বঁটির উপরেই কিন্তু সন্ন্যাসীরা ঝাঁপিয়ে পড়ে, বাবার নাম করেই পড়ে, ভোলা বাবার নাম করে। একমাত্র বাবার মহিমা বলো, বাবার দয়া যদি না থাকে, সামান্য একটু যদি আমরা যদি একটু সামান্য বটি বলো, কোনো ধারালো জিনিস বলো, আমাদের কিন্তু অসাবধানতার বশে হাত পা কেটে যেতে পারে। সেখানে অতটা উঁচু থেকে বটির ওপরে ঝাঁপ দেওয়া হচ্ছে, বাবার কৃপা অসীম, সেই কারণের জন্য কারোর কোনো সমস্যাই হয়নি, সন্ন্যাসীরা সবাই সুস্থভাবে এবং বাবার নাম করে সবাই কিন্তু সুন্দরভাবে পুজোটার মধ্যে খুব আনন্দ করেছে। এবং এখানে দেখো, এই সেই রান্নার জায়গা। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট